হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওটি মূলত আমি যারা নতুন প্রোগ্রামার রয়েছেন, প্রোগ্রামিং শিখছেন তাদের জন্য এই ভিডিওটি। সো এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই ভিডিওতে আমি কিন্তু এইখানে যত ইম্পর্টেন্ট টুলগুলো আছে, যেগুলো নতুন প্রোগ্রামারের খুবই জানা খুবই দরকার। সো এইগুলো আমি এখান থেকে আপনাদেরকে বলে দিব যে কোনটা কখন কিসের জন্য কাজ করতে হয় বা কোনটার জন্য কি, অর্থাৎ কোন টুলটি দ্বারা কিসের কাজ করা হয়। তো যারা নতুন প্রোগ্রামার তারা অবশ্যই এই ভিডিওটিকে দেখবেন, এবং কোথাও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তীতে কোনো ভিডিওতে আমি সেটি বুঝিয়ে দিব। সো প্রথমে তাহলে আমি ভিডিওটি শুরু করছি প্রথম থেকে। এটা আমি কেটে দেই। কেটে দেওয়ার পর প্রথমে আমি সফটওয়্যার বেসিক একটু ধারণা দিব, তারপর আমি এই টুলগুলোর কাজটি বলে দিব। সো ধরেন আমি সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর যাই হোক, এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু টুল এখানে শো করেছে এবং কিছু টুল এইখানে যেগুলো হাইড হয়ে আছে, অর্থাৎ এখানে কিন্তু এগুলো একটারও রং করা, এইখানে দেখছেন এগুলো হাফসা হাফসা দেখা যাচ্ছে, অর্থাৎ এগুলো কাজ করবে না এখন, যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে একটা প্যাটার্ন না নিয়ে আসেন। আর এইগুলো কাজ করবে, এইগুলো আর হচ্ছে এই দুইটা, এই তিনটা জিনিস কাজ করবে আপাতত। আর এছাড়া কোনো কিছু কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নতুন কোনো একটা প্যাটার্ন নিয়ে আসেন। সো এবার এইখানে চলে আসেন, এখানে দেখতে পাচ্ছেন ফাইল। তো ফাইলের মধ্যে এই দুইটা টুল এখানে আছে, এই যে নিউ এবং ওপেন, এখানেও আছে। এটা হচ্ছে নিউ, এটা হচ্ছে ওপেন। তো ধরেন আপনি এখন কোনো একটা প্রোগ্রাম তৈরি করবেন। সো কোনো একটা প্রোগ্রাম তৈরি করার জন্য আপনাকে এই নিউ থেকে ক্লিক করে একটা প্যাটার্ন নিতে হবে, মানে এমটি প্যাটার্ন, অর্থাৎ খালি প্যাটার্ন। যেই খালি প্যাটার্নের উপরে আপনি আপনার প্রোগ্রামটি শুরু করবেন। সো এখানে ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট মডেল, অর্থাৎ আপনি কোন মডেলটা, কোন মডেলের মেশিনের জন্য প্রোগ্রামটি তৈরি করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিঙ্গেল সিস্টেম, রোল মেশিন, কম মেশিন, সিঙ্গেল সিস্টেম, রোল মেশিন, কম মেশিন, তারপরে ডাবল সিস্টেম অর্থাৎ 2 সিস্টেম, কম রোল, 3 সিস্টেম, 4 সিস্টেম। যাই হোক, এখানে আপনার মেশিনের আপনি মডেলটি সেট করে দেবেন। আমি যেহেতু সিঙ্গেল সিস্টেম মেশিনে তৈরি করব, তাহলে এখানে সিঙ্গেল সিস্টেম দিয়ে দিলাম। এবং রোল মেশিনের জন্য এই রোল, এটাও সিঙ্গেল, এইটাও সিঙ্গেল, কিন্তু আমার মেশিনটা হচ্ছে রোল মেশিন, যার কারণে আমি এই রোল মেশিনের এটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা লার্জ থাকবে, আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উইথ, আপনার যে মেশিনের গামাটা সেটা টোটাল কত ইঞ্চির বলতে এটার বেক্স, অর্থাৎ এটা কত ইঞ্চির গামা। সো সাধারণত আমি যেই মেশিনের জন্য প্রোগ্রামটা তৈরি করব, ধরেন ওইটার হচ্ছে 52 ইঞ্চি গামা, বেড, নিডল বেড। আর এটা কত গেজের মেশিন, অর্থাৎ 1 ইঞ্চিতে কতগুলো নিডল থাকে। ধরেন 1 ইঞ্চিতে যদি 60টা নিডল থাকে তাহলে 7 গেজ। 1 ইঞ্চিতে যদি মেশিনে 12টা নিডল থাকে, 1 ইঞ্চি জায়গার মধ্যে যদি 12টা নিডল থাকে তাহলে 12 গেজ। সো আমি 12 গেজ মেশিনের জন্য প্রোগ্রাম তৈরি করব, তাই এটা হচ্ছে এখানে 12 লেখা আছে। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন একটা বক্স। এই বক্সটা হচ্ছে এই বক্সটার কথা আমি একটু পরে বলছি। তো এই পরে এখান থেকে আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এইখানে হচ্ছে একটা এখানে শো করছে যে আপনি যে প্যাটার্নটা নিবেন সেটা প্যাটার্নটা কত বড় নেবেন। অনেক সময় দেখা যায় যে আমরা যে প্রোগ্রাম করি সেটা ছোটখাটো একটা প্রোগ্রাম করি, অথবা যেমন নেকের প্রোগ্রাম, অথবা স্লিভের প্রোগ্রাম, ঠিক আছে, অথবা সিম্পল কোনো জার্সি মাল বা যে কোনো কিছু হোক। তো এগুলোর প্যাটার্ন খুব বেশি তেমন কসেসও থাকে না, এবং কোনো নেডেলও তেমন একটা বেশি থাকে না, যার কারণে এইখান থেকে আমরা ছোটটাও নিতে পারি। অথবা ধরেন আপনি খুবই বড় একটা পার্ট, পার্ট ডিজাইন করবেন, পার্টের প্রোগ্রাম করবেন, যেখানে আপনার কসেসও বেশি, নেডেলও বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা এই প্রথমটা হচ্ছে আপনার নিডেল, পরেরটা হচ্ছে কসেস। তো ধরেন আমি এত বা এত কসেস নিয়ে নিলাম, 512 নিডেল
1024 কসেস। তো এর উপরে সাধারণত কিন্তু তেমন একটা প্রোগ্রাম আমি এখনো দেখি নাই। সো আপনাদের যদি আরো বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা এটা নিয়ে নিতে পারেন, এই যেখানে যে কোনো একটা নিলেই হলো। তারপরে এখানে হচ্ছে রিবিং, অর্থাৎ আপনার যে পার্টের যে রিপ সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন, কিন্তু এখান থেকে নিবেন না। সো এরপরে ফিনিশ। সো আমি এখন একটা এখানে প্যাটার্ন নিয়ে নিলাম অলরেডি। তো এটা হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে প্যাটার্ন। তো এটাকে আপনি যখন আপনার মাউসের যেই যেটাকে ঘোরায় হুইল বলা হয়, তো সেটা যদি আপনি ঘোরান তাহলে এখানে দেখবেন যে আস্তে আস্তে জুম ইন হচ্ছে, এবং যদি অপর পাশে ঘোরান তাহলে দেখবেন যে এটা জুম আউট হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে সম্ভবত প্রতি একটা বড় ঘর আছে, আর বড় ঘরের মধ্যে ছোট ছোট ঘর আছে। তো এখানে দেখা যাচ্ছে যে 10টা ঘর আছে, বা আবার এদিক থেকে এদিকে 10টা ঘর আছে। তো যাই হোক, এই ঘর দিয়ে তো আসলে কাজ নাই, এই ঘরগুলো আসলে আমাদের লাইন সোজা হচ্ছে না বেঁকা হচ্ছে, এইটাই আর কি উপকার করে, এছাড়া আর কোনো না। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে একটা নতুন প্যাটার্ন নিয়ে আসার পরে, এখানে যদিও প্যাটার্নটা ব্ল্যাক, কোনো কিছু নাই, তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে আরো অনেকগুলো টুল শো করেছে, এবং উপরে যে টুলগুলো ছিল এগুলো আসলে অনেকগুলোই এখনো মানে আর কি ভিজিবল হয়ে গেছে, যে এইগুলোর কাজ এখন করা যাবে। সো এটা এটা ছিল মানে আমি এটা এখন একটা ব্ল্যাঙ্ক নিলাম, মানে প্যাটার্ন নিলাম। সো এরপরে যদি আপনাদের যদি দেখা যাচ্ছে যে আমি বারবার শুধু এই একই মেশিনের প্রোগ্রাম তৈরি করছি, কিন্তু এইখানে বারবার আহ, মানে ক্লিক করতে আমার ভালো লাগছে না, আমি যেন এখানে ক্লিক করার সাথে সাথে যেন আমার প্যাটার্নটা চলে আসে। সো মানে এই যে এখন যে আমি নেক্সট করব, আবার ফিনিশ দেব, এটা যেন আমার না করা লাগে, তাহলে আমাকে কি করতে হবে, এই যে বক্সটা আছে এখানে ক্লিক করে নেক্সট দিয়ে, বাস। এখন থেকে আপনি যতবার এখানে ক্লিক করবেন আর আপনাকে ওই বক্সটা আর শো করবে না, সরাসরি আপনাকে প্যাটার্ন দিয়ে দিবে। সো এখানে আমি পরপর 3টা প্যাটার্ন নিয়েছি। তো প্রথম আমি, এটা হচ্ছে 3 নাম্বার প্যাটার্ন। তো আমি যদি প্রথম প্যাটার্নে ফিরে যেতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডো, এই উইন্ডোতে ক্লিক করলে এই যে আমার এখানে 3টা প্যাটার্ন আছে। সো এটা প্রথমে নিয়েছিলাম, তারপরে এটা নিয়েছিলাম, তারপরে এটা নিয়েছিলাম। যদি এরকম দেখা যায় যে আপনি আপনার এই সফটওয়্যারের ভিতরে স্লিপ, তারপরে ব্যাক পার্ট, তারপরে ফরম পার্ট, এগুলো সব এনেছেন, তো দেখা যাচ্ছে আপনি ব্যাক পার্টের কাজ করছেন, তারপরে আপনি এখন স্লিপের কাজ করবেন। তো স্লিপে কিভাবে যাবেন আপনি, তখন কিন্তু এইখানে লেখা দেখে আপনি সেই প্রোগ্রামটাতে ক্লিক করে সেই প্রোগ্রামের কাজ শুরু করতে পারবেন। যেমন আমি প্রথম প্রোগ্রামে যাব, যার কারণে আমি এখানে প্রথমটাতে ক্লিক করলাম, তো এখানে প্রথমটা চলে আসলো। তো বোঝানোর জন্য আমি আরেকবার আপনাকে এখানে সহজভাবে দেখিয়ে দিই। ধরেন আমি প্রথমটাতে একটা চারকোনা মানে আর কি এটা আয়ত দিলাম, আয়তক্ষেত্র। এরপর দ্বিতীয়টায় আমি দিলাম একটা মানে এটাও চারকোনা আর কি দিলাম, এবং তৃতীয়টাতে আমি একটা শুধু ব্ল্যাঙ্ক একটা আয়তক্ষেত্র দিলাম। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে আমি যদি এখন প্রথমটাতে যেতে চাই তাহলে এখান থেকে এসে এই যে প্রথমটা, আর যদি এখন আমি শুধু একটা রাখবো, যেহেতু আমি এটা কোনো প্যাটার্ন না, জাস্ট আপনাকে বোঝানোর জন্য তৈরি করেছি, তো আমি এখান থেকে 2টা কেটে দিব, শুধু একটা রাখবো। তো এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইটা না কিন্তু, এইখানে ক্লিক করলে পুরো সফটওয়্যারটাই কেটে যাবে। আর এইখানে ক্লিক করলে, মানে এই যে ক্রস, এটাতে ক্লিক করলে আপনার এই প্যাটার্নটা যেটা উপরে আছে সেটা কেটে যাবে। এখানে কিন্তু টোটাল 3টা প্যাটার্ন আছে, তার মধ্যে এই 1 নাম্বারটাতে চেক দেওয়া আছে, যার কারণে এখানে বোঝাচ্ছে যে 1 নাম্বারটাতে আপনি আপাতত আছেন। তো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন মানে সে বলছে যে আপনি কি প্যাটার্নটা এই অবস্থায় সেভ করতে চান, তো এটা তো আমার সেভ করার কোনো প্রয়োজন নাই, যার কারণে এখানে আমি নো দিলাম। সো 1 নাম্বার প্যাটার্নটি কেটে গেল। এবার এটা হচ্ছে আমার এখন আছে 3 নাম্বার প্যাটার্ন। তো এই 3 নাম্বার প্যাটার্নটাও আমি কেটে দেব, নো। তো এখানে আর শুধু আমার রয়ে গেল 2 নাম্বার প্যাটার্নটি।
সো এই ছিল এই নিউ এটার কাজ। তো এখন যদি দেখা যাচ্ছে আপনি এখানে আবার ক্লিক করছেন, আবার একটা নতুন অটোমেটিক চলে আসছে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আপনাকে এখন অন্য একটা মেশিনের প্রোগ্রাম করতে হতে পারে, বা বড় একটা মানে আর কি গ্রাফ নিতে হতে পারে, বা যাই হোক আপনাকে ওই বক্সটি প্রয়োজন। তো ওই বক্সটি আবার কিভাবে আনবেন? তো যার কারণে সেটা করতে হলে প্রথমে আপনারা এই অ্যাডভান্স টুল থেকে অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর এইখানে অ্যাডভান্স যাওয়ার পর এইখানে দেখবেন মেশিন টাইপ সিলেকশন ইজ ডিসেবল, এটাকে আনক্লিক করে দেবেন বা আনচেক করে দিবেন। দেওয়ার পর অ্যাপ্লাই, ওকে। এরপরে দেখেন আপনি এটাতে ক্লিক করলে সেই বক্সটা আবার চলে আসলো। তো এটা ছিল প্রথম টুলের কাজ। যে প্রথম টুলটার আসলে কাজ একটাই, যে আপনি নতুন একটা প্যাটার্ন তৈরি করবেন, নতুন একটা প্রোগ্রাম তৈরি করবেন, সেই প্রোগ্রামটা তৈরি করার জন্য একটা প্যাটার্ন এখানে আপনি নিয়ে নিলেন। তো এটা হচ্ছে প্রথমটা। এরপরে দ্বিতীয়টা দ্বিতীয়টা হচ্ছে ওপেন। এখানে লেখা আছে ওপেন। ওপেন এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ও, মানে এটাতে ক্লিক, মানে এই অপশনটাতে ক্লিক করলে যা হবে, কন্ট্রোল প্লাস ও যদি আপনি প্রেস করেন তাহলে তাই হবে। সো এটার মানে হচ্ছে, ধরেন আপনার কম্পিউটারে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটাকে আপনি কম্পিউটারে মানে এই সফটওয়্যারের ভিতরে আনতে চান, এনে আপনি সেটার কাজ করতে চান, তাহলে সেটাকে কিভাবে আনবেন? তো এটা আনার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ধরেন সেই ফোল্ডারে যাবেন যেই ফোল্ডারে আপনার সেই প্রোগ্রামটি আছে। তো আমি সেই ফোল্ডারে যাই। আমার যে ফোল্ডারে প্রোগ্রামগুলো রয়েছে, আমি যে প্রোগ্রামটা ওপেন করতে চাই সেই প্রোগ্রামের ফোল্ডারে ঢুকে সেই প্রোগ্রামটা ওপেন করব। ধরেন আমি এই প্রোগ্রামটা ওপেন করব বা এই প্রোগ্রামটির কাজ করব, তাহলে এখান থেকে আমি যদি এখন এইটার উপরে ডাবল ক্লিক করি তাহলে ওপেন হবে, অথবা এটাকে সিলেক্ট করে রেখে এই ওপেনে ক্লিক করি তাহলেও কিন্তু ওপেন হবে। দেখেন আমি এখানে এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, বাস আমার সফটওয়্যারটি মানে আমার প্রোগ্রামটি এই সফটওয়্যারে চলে আসলো। সো দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি এখানে মানে আর কি প্রোগ্রামটা এখানে চলে এসেছে। তো আরেকভাবে আপনারা আনতে পারেন, সেটা হচ্ছে ধরেন আপনার প্যাটার্নে আপনি গেলেন, যাওয়ার পরে সেই প্রোগ্রামটি বের করলেন, বের করার পরে বের করার পরে এই যে এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন, তো এই ফাইলগুলো আপনাকে আমি বুঝিয়ে দিব যে এই ফাইলগুলো আসলে কি কারণে এসেছে এতগুলো ফাইল, বা কোনটার দিয়ে কি কাজ করতে হয়। সো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি প্রোগ্রামের কাজ শিখতে চান, তাহলে আমি একে একে সবগুলোর বিষয় নিয়ে ভিডিও তৈরি করব, যেগুলো আপনারা দেখলে আসলে আপনাদের অনেক উপকারে আসবে। সো ধরেন আমি এই প্রোগ্রামটা এখন এই সফটওয়্যারে ওপেন করতে চাই, তাহলে কি করব, এটাকে টেনে এনে সফটওয়্যারের উপরে ধরে রাখবো, ছেড়ে দেব না কিন্তু। তারপর এখানে এনে তারপর ছেড়ে দেব, তাহলে দেখবেন এখানে এখন আমার সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। ও সরি, যেহেতু আমার এই যে এই প্রোগ্রামটা আমি অলরেডি ওপেন করে রেখেছি, অর্থাৎ আমার এখানে এই যে অলরেডি এই প্রোগ্রামটা আছে, যার কারণে আমি এখন এখানে যে টেনে এনে ছেড়ে দিলাম, যার কারণে ওপেন হয় নাই, কারণ ওইটা অলরেডি ওই সফটওয়্যারে আছে। তো যেমন এইটা নাই, তো এটা আমি টেনে এনে এইখানে এনে ছেড়ে দিলেই এটা ওপেন হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা ফর্ম পার্ট ওপেন করে, মানে দুইটা ফর্ম পার্ট এখানে আমি এনেছি সফটওয়্যারে। তো প্রথম হচ্ছে এইটা, আর দ্বিতীয়ত হচ্ছে এই উইন্ডোজে গেলে এই যে এইটা, বর্তমানে আমি এইটার মধ্যে আছি, এইটা হচ্ছে এইটা। আর আমি যদি এখন এইটাতে ক্লিক করি তাহলে আমার এইটা চলে আসলো। তো এই হচ্ছে ওপেনের কাজ, অর্থাৎ আপনার কম্পিউটারে যদি কোনো প্রোগ্রাম থাকে এটাকে আপনি
সফটওয়্যারে কি মানে সফটওয়্যারের ভিতরে কিভাবে এনে কাজ করবেন, মানে আনবেন কিভাবে কাজ করার জন্য। তো এটা গেল। দ্বিতীয়টা বিষয় হচ্ছে এটার মানে হচ্ছে সেভ। ধরেন আপনি কোনো প্রোগ্রামের কাজ করছেন, ধরেন এই প্রোগ্রামটাকে একটু মডিফাই করলেন। তো এটাকে আমি প্রথমে অন্য ফোল্ডারে সেভ করে নিই। হ্যাঁ, ধরেন আপনি এই প্রোগ্রামটা একটু মডিফাই করবেন। কি মডিফাই করবেন? আপনার যা ইচ্ছা তাই মডিফাই করে নিলেন আপনার প্রয়োজন অনুযায়ী। ধরেন এইভাবে আমি একটু মডিফাই করলাম, মডিফাই মানে একটু পরিবর্তন করলাম আর কি। তো পরিবর্তন করার পর এখন এই যে পরিবর্তনটা করলাম, তো অনেক সময় দেখা যায় যে আমরা একটা প্রোগ্রাম অনেক কাজ করি, কাজ করতে 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 একটা সময় হয় কি, পিসি যদি হয়ে থাকে কম্পিউটার, তাহলে অনেক সময় কারেন্ট চলে যায়, অথবা ধরেন কোনো কারণে কম্পিউটারটা অফ হয়ে গেল। তাহলে এই যে আমরা অনেকগুলো কাজ করলাম একটা প্যাটার্নের উপরে, যখন কম্পিউটারটা অফ হয়ে যাবে তখন কিন্তু অন করার পরে ওই কাজগুলো ওইখানে থাকবে না। মানে ওইটা তো সেভ করা হয় নাই, যে ওই কাজগুলো যেগুলো আমি এডিট করেছি বা মডিফাই করেছি ওইগুলো যে আমি সেভ করি নাই, তাহলে তো ওইগুলো ওইখানে থাকবে না। তো যার কারণে এই যে আমি এখানে একটা মডিফাই করলাম, এখন যদি আমি এটা এই সেভে ক্লিক করি তাহলে কিন্তু এই প্যাটার্ন এটা সেভ হয়ে গেল। এখন আমি যদি এটা কেটে দিয়ে আবার এটা ওপেন করি তাহলে কিন্তু এটা এমনই থাকবে। তো এটা হচ্ছে এই সেভের কাজ। তারপরে এটা হচ্ছে আনডু এবং এটা হচ্ছে রিডু। এই আনডু এবং এই রিডুর কাজ হচ্ছে, ধরেন আপনি কোনো প্রোগ্রামে কাজ করছেন, স্টেপ বাই স্টেপ একের পর এক একের পর এক কাজ করে যাচ্ছেন। তো দেখা গেল যে কোনো কাজ, ধরেন আমি এইখানে এটা দিয়ে দিলাম, তো ভাবলাম যে না এটা দেওয়াটা ভুল হয়ে গেছে। তো এটাকে আমি কিভাবে মুছে দিব? সো আমাকে একটা ধাপ পিছিয়ে যেতে হবে। ওই একটা ধাপ পিছিয়ে যাওয়ার নামই হচ্ছে আনডু। এবং দেখা গেল যে এই যে আমি আনডু ক্লিক করলাম, একটা ধাপ পিছিয়ে গেল। আবার আনডু করলাম, তার আগের ধাপে গেলাম। আবার আনডু করলাম, তার আগের ধাপে গেলাম। ধরেন আমি এখানে একের পর এক একটা ধাপ, দুইটা ধাপ, এটা তিনটা ধাপ, চারটা ধাপ, পাঁচটা ধাপ, ছয়টা ধাপ, সাতটা ধাপ। তো এখন আমি যদি এই আনডু ক্লিক করতে থাকি, এক, দুই, মানে আমি একে একে এক ধাপ করে পিছিয়ে যাচ্ছি। এর রিড হচ্ছে গিয়ে দেখা গেছে যে আমি আনডু করে বেশি পিছনে চলে এসেছি, এখন আমি আবার সামনে যেতে চাই। সো আপনি কোনো কাজ না করেই, মানে যখন আপনি আহ, মানে প্রেজেন্ট থেকে আপনি অতীতে যাবেন, অর্থাৎ আনডু আনডু করবেন। আনডু করার পর আপনি আবার আগের মানে পরের ধাপগুলোতে যাবেন, মানে আবার ওদিকে যাবেন, বিপরীত দিকে। তাহলে এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আবার সেই আগের অবস্থানে আমি ফিরে আসছি। তো এই আনডু করার পর যদি আপনি কোনো কাজ করেন তাহলে কিন্তু এই রিডু আর কাজ করবে না। সো আনডু করার পরে কোনো কাজ না করে যখন আপনি মানে কোনো কাজ না করবেন যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনি রিডু অপশনটি ব্যবহার করতে পারবেন। যেমন দেখা গেছে যে ধরেন আমি এইখানে আছি, তো আমি চাইলে এইখানে আসতে পারবো, আবার চাইলে আবার আগের জায়গায় ফিরে যেতে পারবো। কিন্তু আমি যদি এখন এইখানে আসার পরে কোনো এখানে একটা কাজ করি তাহলে কিন্তু আমি এখানে আর আর সেই জায়গায় ফিরে যেতে পারবো না। সো এই হচ্ছে আনডু এবং রিডোর কাজ। তো এরপরে হচ্ছে এটা হচ্ছে কাট, এটা হচ্ছে কপি, এটা হচ্ছে পেস্ট। তো কাট কপি পেস্ট এটা আসলে সবাই জানেন। তো ধরেন আমি কোনো একটা স্পেসিফিক এরিয়া সিলেক্ট করলাম, সিলেক্ট করার জন্য এই যে এই বক্সটা সিলেক্ট অপশন বক্স শর্টকাটে, অর্থাৎ এ প্রেস করলে, কিবোর্ডে এ প্রেস করলে এই বক্সটি মানে এই টুলটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখন সিলেক্ট করা আছে এটা, এখন যদি আমি কিবোর্ডে এ প্রেস করি তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হওয়ার পর ধরেন আমি কোনো একটা স্পেসিফিক জায়গা, প্রোগ্রামের স্পেসিফিক জায়গা সিলেক্ট করলাম। মানে প্রথমে এইখানে একবার ক্লিক করলাম, তারপর এটা যে পয়েন্টে আমার নিয়ে যাওয়া দরকার সেই পয়েন্টে নিয়ে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এরিয়াটা যে সিলেক্ট হয়ে গেল, এইটাকে আমি যদি চাই এইখান থেকে সরিয়ে নিয়ে এইখানে রাখবো, তাহলে আমাকে এইখানে
কাট কাটে কাট করে তারপরে পেস্টে করে আমি এখন যেইখানে এটা রাখার দরকার সেইখানে ক্লিক করলেই সেখানে বসে পড়বে এটা। ঠিক আছে? তো কাট মানে এইখান থেকে সরে গিয়ে যেইখানে আমি রাখবো সেইখানে যাবে। আর এই যে এখন আমি এক ধাপ পিছিয়ে গেলাম, আবার আগের জায়গায় ফিরে গেলাম। আর কপি মানে যেটা সিলেক্ট করা আছে এটা তো এখানে থেকেই যাবে, প্লাস এইটার মতো একটা কপি আমার কাছে থেকে যাবে, যেটা আমি অন্য কোথাও এই যে কপি করলাম, মানে এইখানে এটা সিলেক্ট করা আছে, কপি করলাম, কপি হয়ে আছে আমার ক্লিপবোর্ডে, কপি হয়ে আছে। তো এখন আমি পেস্ট করব। পেস্ট করার জন্য এই যে এখানে পেস্টে ক্লিক করলে বাস, এই যে এখন আমি যেইখানে খুঁজে সেইখানে নিয়ে ক্লিক করলেই এটা দেখবেন যে এখানে পেস্ট হয়ে গেল। তো এটাকে আমি আবার আনডু করলাম। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি যে প্রোগ্রাম দ্রুত করার জন্য, অর্থাৎ প্রোগ্রামের কাজ দ্রুত করার জন্য মাউসের বিষয়টি আসলে আপনার জানা খুব দরকার। এখানে আপনি দেখবেন যে আপনার উইলটা, আপনার মাউসের যেটা বল একটা আছে যেটা ঘোরানো যায়, উইল বলে। তো এই হুইল, তো এই হুইলটা আপনি যখন ঘোরাবেন তখন দেখবেন যে এক পাশ দিয়ে জুম ইন হচ্ছে, এক পাশ দিয়ে জুম আউট হচ্ছে। আর এটা তো ক্লিক, মানে যেটা বাম পাশের বাটন থাকে সেটা হচ্ছে ক্লিক, এবং যেটা ডান পাশের বাটন আছে এই ডান বাটনের ডান পাশের বাটনে ক্লিক করলে এখানে অপশন শো করবে। এখান থেকে কিন্তু আপনি এই যে কাট, কপি, পেস্ট এগুলো পেয়ে যাবেন। তো এই কাট, কপি, পেস্টের মধ্যে আবার এই পেস্ট এরকম 3 ধরনের আরো পেস্ট আছে। তো এইগুলোর কাজ আমি আস্তে আস্তে পরে বলে দিব। এগুলো খুবই হেল্পফুল মানে আর কি অপশন। তো যখন আপনি একবার রাইট ক্লিক করবেন, রাইট মানে ডান পাশেরটা ক্লিক করবেন, তখন এই অপশনগুলো শো করবে। আবার যখন আপনি ডান পাশেরটা ক্লিক করে ধরে রেখে মাউস সরাসরি করবেন তাহলে কিন্তু আপনার প্যাটার্নটি সরবে নড়বে। ঠিক আছে? তো আপনি ধরেন একটু নিচের দিকে যেতে চান তাহলে রাইট ক্লিক করে উপরের দিকে উঠাবেন, দেখবেন যে এটা নিচের দিকে যাচ্ছে। তো এইভাবে আপনি কিন্তু এটাকে সরিয়ে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আপনাকে এইখান থেকে এইভাবে সরতে নড়তে হবে না। তো এটা মাউসের কাজ ছিল। আর মাউসের যে হুইল বাটনটা আছে, মানে বলটা যেটা ঘোরানো যায়, এটা কিন্তু প্রেস করা যায়, মানে ক্লিক করা যায়। এটা তো ঘোরানো যায়, প্লাস এটা জোরে টিপ দিবেন, দেখবেন যে এটা ক্লিকের মতো কাজ করে। তো জোরে টিপ দিলে কিন্তু একবারে জুম আউট হয়ে যায়। আবার একবার ক্লিক করবেন, আবার একবারে জুম ইন হয়ে যাবে। সো এই বল বারবার ঘোরানোর কোনো প্রয়োজন নাই। মানে বল আপনি ঘোরাবেন, জুম ইন করবেন, জুম আউট করবেন, এটা এতটা প্রয়োজন পড়ে না। আপনি জাস্ট একবার ক্লিক করবেন বলটা, তাহলে একবারে জুম আউট হয়ে যাবে, এবং আবার ক্লিক করবেন, আবার জুম ইন হয়ে যাবে। তো আপনারা এখানে এই অপশনগুলোর কাজ অলরেডি জেনে গেছেন। এরপরে এইখানে আছে গ্রিড। তো এই গ্রিড হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে ছোট ছোট ঘর দিয়ে লাইন বাই লাইন, কলাম বাই কলাম সাজিয়ে, মানে আমাকে বোঝানোর জন্য, আমার কাজে যেন সহজ হয়, এই লাইন বাই লাইন এবং কলাম বাই কলাম এগুলো কিন্তু সে মার্ক করে দিয়েছে। তো আমার যদি মনে হয় যে না আমার এই লাইনগুলো আমার প্রয়োজন নাই, তাহলে এখানে ক্লিক করলেই এগুলো চলে যাবে। তো এটা কিন্তু চলে গেলে পরে অনেক সময় কাজ করতে গিয়ে, মানে প্রোগ্রামটা মডিফাই করতে গিয়ে অনেক সমস্যা হয়। তো যার কারণে এটা দিয়ে রাখাই ভালো। এটা একটা গেল। আর এটা হচ্ছে টুল টিপ। তো টুল টিপটা হচ্ছে, ধরেন এখানে আমি কোনো একটা কালার কোডের উপর যদি আমার মাউস পয়েন্টার রাখি তাহলে কিন্তু এখানে শো করছে যে এখানে এই কালার কোডটা কি, কেবল কালার কোড, এটা হচ্ছে মিস কোড, এটা হচ্ছে কেবলের, এটা হচ্ছে ফর নিড ট্রান্সফার টু ব্যাক, এগুলো কিন্তু শো করছে। কিন্তু যখন আমি এটাকে আর মানে রাখবো না, তখন কিন্তু আর এগুলো শো করবে না। আপনি যেখানেই মাউস পয়েন্টার রাখেন না কেন এগুলো কিন্তু আর শো করে না। সো ওইটাও কিন্তু জানানো দরকার যে আমার কোথায় কোন কালার কোডটা আছে। তো অনেক সময় ভুলে গেলে ওই কালার কোডের উপর যখন আমি মাউস পয়েন্টার রাখি তখন কিন্তু এখানে ভেসে উঠে যে এটা আসলে কোন কালার কোড। সো এটাও দিয়ে রাখাটা অনেক জরুরি। এরপর এটা হচ্ছে আইকন।
সো আইকনের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি আইকনের কালার এবং আইকনের যে পিকচারটা উপরে লোগোটা দেওয়া থাকে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই কালার কোডটা আসলে কিসের কাজ করে। সো আপনারা যদি চান যে আমরা এই মানে আপনি যদি চান এই আইকনগুলো দেখ না দেখতে, তাহলে এখানে এই আইকন এইটাতে ক্লিক করলে কিন্তু এই আইকনগুলো চলে যাবে, শুধু আইকনের কালারটি থাকবে, আইকনগুলো চলে যাবে, মানে কালার কোডের আইকনগুলো চলে যাবে। সো এটাও থাকলে কিন্তু আপনি ঠিক তেমন ভাবে প্রোগ্রাম করতে পারবেন না, তাই এটা অবশ্যই দিয়ে রাখবেন। তারপরে এটা হচ্ছে সেন্টার লাইন। ধরেন আপনি কোনো একটা স্পেসিফিক এরিয়া সিলেক্ট করলেন, তারপরে এখানে ক্লিক করলে মানে মানে এটা হচ্ছে কি সেন্টার লাইন ইয়ার সেন্টার বের করার জন্য আর কি। তো আমি যেটা মানে আর কি করতে চেয়েছিলাম সেটা আমি এটা একটু পরে বলে দেবো এটার কাজ কি। এটা আপাতত নতুনদের কিন্তু কোনো কাজ নেই। তো তারপরে এটা হচ্ছে সিমেট্রি ড্রয়িং, অর্থাৎ এক পাশে ড্রয়িং করলে অপর সাইড অটোমেটিক ড্রয়িং হবে। যেমন আমি দেখাচ্ছি, এটার কাজ একটু পরে দেখাই, কারণ যখন আপনারা বিভিন্ন ডিজাইন ড্রয়িং করবেন তখন এটার কাজ লাগবে। তারপর এটা হচ্ছে সিলেকশন বক্স। এই সিলেকশন বক্স এইটা আর এটা একই, কিন্তু এটাতে একটু আলাদা সুবিধা আছে। সেটা হচ্ছে ধরেন আপনি এটা দিয়ে কোনো একটা জায়গা সিলেক্ট করেছেন, তো এই স্লেটে দেখতে পাচ্ছেন এখানে সেন্টারে মার্ক করা আছে, মানে এটা হচ্ছে এই লাইনের সেন্টার এইটা, এই লাইনের সেন্টার এইটা, এই লাইনের মিডল, সেন্টার বলতে মিডল, মিডল হচ্ছে এইটা। তো দেখা যাচ্ছে যে আপনি একবার এই এরিয়া সিলেক্ট করার পর এখান থেকে আর দ্বিতীয়বার এই দাগগুলো আপনি সরাতে মানে প্রয়োজন অনুযায়ী সরাতে পারবেন না। কিন্তু যখন আপনি এইখানে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পয়েন্ট এসেছে। তো এই পয়েন্টগুলোর দ্বারা আপনি এই যে যেমন এখানে এই মাউস পয়েন্টার আনার পর একটা অ্যারো শো করছে, তো এই অ্যারোটার উপরে আপনি ক্লিক করে যদি উপরের দিকে যান তাহলে কিন্তু এটাকে সরাতে পারবেন নিজের ইচ্ছা অনুযায়ী। আবার দেখেন এই কর্নারে এসে আপনি কিন্তু এটাকে ইচ্ছা মতো ইনক্রিজ ডিক্রিজ করতে পারেন। তো আবার এটাকে আউট করে দিলে এটা চলে যাবে। সো এটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ। এটা কিন্তু আসলে অনেক সময় অনেক উপকারে আসে। তারপরে এটা হচ্ছে কালার সিলেকশন। এটা আপাতত আপনাদের নতুন প্রোগ্রামারদের দরকার নেই যারা শিখছেন। আর এটা হচ্ছে কালার শিল্ড। কালার শিল্ড মানে ধরেন আমি চাইছি যে আমার এখানে এটা হচ্ছে আপনার 29 নাম্বার কালার কোড আর এটা হচ্ছে 18 নাম্বার কালার কোড। সো এই আমি চাইছি ধরেন এইখানে 29 নাম্বার কালার কোডটা থাকবে এবং অন্য সব কালার কোডগুলো মানে এখানে আমি কিছু এডিট করব, পরিবর্তন আনবো, এখানে শুধু এই কালার কোডগুলো থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না এবং অন্য কালার কোডগুলো পরিবর্তন হয়ে যাবে। তো সেক্ষেত্রে ধরেন আমি এই শিল্ডে এনে এইটাতে ক্লিক করলাম, তাহলে এই কালার কোডটা এখানে চলে আসলো। তারপর আমি যদি ওকে দেই তাহলে দেখবেন এখানে আমি যদি এডিট করি দেখবেন সব কালার কোডগুলো এডিট হচ্ছে, কিন্তু যেটা আমি শিল্ডে দিয়ে রেখেছি এটা আর এডিট হচ্ছে না, মানে এটা সরছে না। তো আবার যদি দেখা যায় যে আন্ডুতে গেলাম, আন্ডুতে যাওয়ার পর এখান থেকে আমি এইটা সিলেক্ট করা আছে, তো আমি আর একটা সিলেক্ট করতে চাই, সেটা হচ্ছে এই 18 নাম্বারটা। এই 18 নাম্বারটাতে ক্লিক করলে এখানে চলে আসলো, আসার পর ওকে। তো এখন আমি যতই এডিট করি এই দুইটা ব্যতীত অন্য সকল কিছু এডিট হবে, কিন্তু এই দুইটা আর এডিট হবে না। আমি যদি এখান থেকে সরাতেও চাই, বা অন্য কোথাও করতে চাই, এইখানে কিন্তু এই কালার কোডগুলো যেখানে আছে সেখানেই থেকে যাবে, অন্য সব এডিট হবে কিন্তু এগুলো এডিট হবে না। তো এইটা হচ্ছে এই শিল্ড কালারের কাজ। এই শিল্ড কালার দিয়ে অন্তত মনে করেন যে আপনার মানে এটা দিয়ে অনেক কাজ করা যায়। তো যখন আমি আপনাদেরকে বড় বড় প্রোগ্রাম করে দেখাবো তখন এটার কাজ আমি দেখাবো আপনাদেরকে। তো এরপরে এটা হচ্ছে কালার লুকআপ, মানে কোথায় কোন কালারটা ব্যবহার করেছেন এটা দিয়ে দেখা যাবে। তো এটাও অত তেমন একটা প্রয়োজন নাই। তারপর
এটা হচ্ছে রিপ্লেস মডিউল। তো মডিউল সংক্রান্ত টুল এটা, আপাতত যারা নতুন তাদের জন্য এই টুলটাও দরকার নাই। তারপর এটা হচ্ছে পিকচার প্রসেসিং, অর্থাৎ আমরা যখন কোনো জ্যাকার্ড তৈরি করি তখন কিন্তু যে কোনো একটা পিকচার আমরা সেই জ্যাকার্ডের উপর আর্ট করি। তো অনেক সময় দেখা যাচ্ছে আর্ট না করার জন্য আমরা ডাইরেক্ট পিকচারটাই এখানে ইম্পোর্ট করতে পারি। সো পিকচার অনেকভাবে ইম্পোর্ট করা যায়, আর তার মধ্যে এটা এটা একটা মানে পন্থা, মানে আর কি ওয়ে। তো আমি পরবর্তী একটা ভিডিওতে শুধু একটা ভিডিও বানাবো এই পিকচার প্রসেসিং এর উপরে, মানে একটা পিকচার কতভাবে আপনি সফটওয়্যারে আনতে পারবেন, মানে সফটওয়্যারের প্যাটার্নের উপর বসাতে পারবেন, এবং সবচাইতে সহজ কোনটা ওয়ে যেটা দ্বারা আপনি খুব সহজেই পিকচার প্রসেসিং এর কাজটা করতে পারবেন। তারপরে এটা হচ্ছে আপলোড এবং এটা হচ্ছে ডাউনলোড। ধরেন আমার এই যে এই পার্টটা আমি তৈরি করলাম, তো এটা আমি কাউকে দিতে চাই, ধরেন আপনাকে দিতে চাই। তো আমার এই কম্পিউটারটি ইন্টারনেট কানেকশন দেওয়া আছে। সো এখন আমি যদি এই আপলোডে ক্লিক করি, আপলোড ফাইল, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা হিন্ট দিয়েছে তারা যে আপলোড ফাইল, একটা প্রশ্নবোধক দিয়েছে যে আপনি কি ফাইলটি আপলোড করতে চান। আমি যদি এখন দেই ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে আপলোড সাকসেসফুলি, ফাইল নেম ইজ, মানে এই ফাইলটার নেম হচ্ছে 2022-02-02-1, মানে 2022, মানে এটার ডেট অনুযায়ী এই ফাইলটার নাম সেভ করা হয়ে গেছে, আর এই ফাইলটা আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। তো ফাইল নেম হ্যাজ বিন কপি টু দ্য পেস্ট বোর্ড, মানে পেস্ট বোর্ডে আমার এই ফাইলটার নামটা কপি করা আছে। তো যাই হোক, ওইটা বাদ দিই, আমরা শুধু এইটুকু মনে রাখি যে এই ফাইলটা আপলোড হয়ে গেছে এবং এই ফাইলের নাম হচ্ছে 2022-02-02-1। তো এখন আপনি চাইলে আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন দিয়ে এই ফাইলটা নিতে পারবেন। কিভাবে? এই যে আমি এই ফাইলটা আপলোড করলাম, এটা কিন্তু এই এইচকিউপিডিএস সফটওয়্যার যে আছে তাদের সার্ভারে কিন্তু এই ফাইলটা চলে গেছে অলরেডি, মানে সেখানে আপলোড হয়ে গেছে। এখন ধরেন আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখন ধরেন আপনি যদি ওই ফাইলের নেম দ্বারা সেই সফটওয়্যারটি আনতে চান, তাহলে এইখানে মানে সেই প্যাটার্নটি বা প্রোগ্রামটি আনতে চান, তাহলে এখানে দেখতে পাবেন যে ডাউনলোড ফাইল, অর্থাৎ ফাইল ডাউনলোড করা। এটা তো আপলোড করা, মানে একটা ফাইল আমি আপলোড করেছি। তো ওই ফাইলটাকে আমি যদি ডাউনলোড করতে চাই, বা আপনি বা অন্য কেউ ডাউনলোড করতে চায়, তাহলে এইখানে ক্লিক করতে হবে ডাউনলোড ফাইল। তো ডাউনলোড ফাইলে ক্লিক করার পরে এখানে এখন ওই ফাইলটার নাম দিতে হবে। ওই ফাইলটার নাম ছিল কি 2022-02-02-1। তারপর অলরেডি এটাকে আপনারা দিয়ে রাখবেন লোড কম্পাইল অপশন। ওকে, দেখতে পাচ্ছেন আমার সেই ফাইলটি এখানে কিন্তু চলে এসেছে। সো আপনিও যদি সেই মানে আর কি ডাউনলোডে ক্লিক করে এই ফাইলের নেমটি দিয়ে ওকে দেন, তাহলে কিন্তু আপনিও এই প্যাটার্নটি পেয়ে যাবেন। সো এইভাবেই কিন্তু একে অপরকে ফাইল শেয়ার করা যায়। তো এটাই ছিল আপলোড এবং ডাউনলোডের কাজ। তারপরে এখানে তিনটা অপশন আছে। আপাতত যারা নতুন তাদের আসলে এই তিনটা অপশনের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো এই তিনটা অপশন আমি কিছুদিন পরে আপনাদেরকে একটা ভিডিওতে বলবো। এটা মূলত লাগে যখন আমরা কোনো বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল ডিজাইন করি, অথবা বা যাই হোক অনেকগুলো কালার কোড নিয়ে কাজ করি, তখন এটা আমাদের খুবই প্রয়োজন, আর এটা খুবই হেল্পফুল একটা মানে আর কি টুলস। এই তিনটা আমাদের খুবই উপকারে আসে। তো যাই হোক, এরপরে এটা হচ্ছে ক্যালকুলেটর। ধরেন আপনি কোনো ক্যালকুলেটর হিসাব করতে চান, তাহলে এখানে ক্লিক করলে আপনার যে উইন্ডোজের যে ক্যালকুলেটরটা সেটা ওপেন হয়ে যাবে। তো এটাকে ক্লোজ করে দিলাম। তারপর এটা হচ্ছে ড্রয়িং। এই ড্রয়িংটা অর্থাৎ হচ্ছে আপনার যে উইন্ডোজের যেই আর্ট করার জন্য বা কিছু এডিট করার জন্য যে একটা সফটওয়্যার থাকে পেইন্ট, এই যে পেইন্ট, এই পেইন্টটা এখানে চলে আসবে।
এইখান থেকে আপনি পেইন্ট করে সেই পিকচারটা আবার এইখানে আনতে পারবেন, মানে এই প্যাটার্নে আনতে পারবেন। তো যাই হোক, তারপরে এটা হচ্ছে ফোল্ডার। এটা ফোল্ডার বলতে এখানে ক্লিক করলে আপনার এই যে ফাইলটা যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তো যাই হোক, এরপরে হচ্ছে এটা ইডিয়া মানে ব্রাউজার বলছে, ইন্টারনেট ব্রাউজার, অর্থাৎ সফটওয়্যারটা ইউজ করার সময় যদি আপনার ইন্টারনেট ব্রাউজিং এর প্রয়োজন পড়ে তাহলে এখানে ক্লিক করলে আপনার ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। তখন আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। আর এইখানে কিছু প্রোগ্রাম তারা দিয়ে দিয়েছে যেগুলো আপনি দেখতে পারেন। যেমন তো দেখা যায় যে আমরা যদি কোনো মেশিন কিনে আনি, তো মেশিনে অলরেডি কিছু পার্ট লাগানো থাকে যেগুলো তারা নিট করে রেখেছিল। সো ঠিক সেরকম এই সফটওয়্যার দিয়ে এইচকিউপিডিএস এর যারা আছেন তারা কি কি ধরনের প্রোগ্রাম তৈরি করেছেন কিছু স্যাম্পল এখানে তারা দিয়ে দিয়েছেন। আপনারা এই স্যাম্পলগুলো এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে আসি একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অটোমেটিক জেনারেশন অফ অ্যাকশন ফাইল, অর্থাৎ এটা একটু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফাইল। তো এটা বলতে গেলে আপনার প্রোগ্রাম করার জন্য এটা আপনাকে শিখতেই হবে। তো ধরেন আমার এই ফাইলটা আমার এই প্রোগ্রামটা হচ্ছে এইটা, মানে এই যে আর আর ইউ আই এম মানে এম সাইজের ফর্ম পার্ট 3। তো এখানে কিন্তু আর কোনো ফাইল নাই, এই মানে এই প্যাটার্নের আর কোনো ফাইল কিন্তু এখানে নাই। বা ধরেন আমি এখানে একটা নিউ ফোল্ডার করলাম, ফোল্ডারের নাম দিলাম জেড 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 দেওয়ার পর এখন আমি এইখানে ওই ফাইলটা সেভ করব, মানে এখানে তো অলরেডি আছে, তো এইখানেও আমি এই ফাইলটা এইখানেও একটা সেভ করব। তো এই কারণে কি করতে হবে, আমাকে এই ফাইলে গিয়ে সেভ অ্যাসে গিয়ে যে আমার সেই মানে ডেস্কটপের সেই ফোল্ডারে চলে যাব জেড জেড, এখানে ক্লিক করে ওপেন করে এখানে সেভ। তো দেখা যাচ্ছে যে এখন আমার এই ফাইলটা কিন্তু রানিং আছে এই সফটওয়্যারে, ঠিক আছে। আর এই ফাইলটা আগে যেটা ছিল এটা এখানে রয়েই গেছে, এখন আমি যত কাজ করব সব এইটার মধ্যে হবে, এইটার মধ্যে আর হবে না। তো যাই হোক, এই ফোল্ডারের ভিতর দেখতে পাচ্ছেন একটি ফাইল। তো এই একটি ফাইল হচ্ছে, এটা হচ্ছে মেইন ফাইল। এই মেইন ফাইলের যেই এক্সটেনশন, অর্থাৎ এটা কোন ফরম্যাটের ফাইল, সেটা হচ্ছে এটা পিডিএস, অর্থাৎ এই পিডিএস যত ধরনের এক্সটেনশন থাকে এগুলো হচ্ছে মেইন ফাইল। যেমন ধরেন আমরা ভিডিও দেখি, তো ভিডিওতে কিন্তু থাকে হচ্ছে MP4, MKV, তারপর AVI, এই ধরনের ফরম্যাট। যখন কোনো পিকচার থাকে আমাদের কাছে সেগুলোর ফরম্যাট থাকে PNG, JPG বা এরকম অনেক কিছু। তারপর যখন কোনো অডিও গান আমরা শুনি তখন সেগুলোর ফরম্যাট থাকে MP3, AVI, WAV, তারপর বা এই ধরনের আরো অনেক, এগুলোকে বলা হয় ফরম্যাট। তো এই যে আমরা যে মেইন প্যাটার্ন আমরা যেটা তৈরি করছি সফটওয়্যারে, সেই সফটওয়্যারের মেইন ফাইলের এক্সটেনশন হচ্ছে PDS। সো সো এই যে পিডিএস সফটওয়্যারটি যে এখন আপনারা এখানে দেখছেন, তো মানে পিডিএস ফাইলটাতে আপনি এখানে নিউ ফোল্ডারের ভিতরে দেখলেন, তো দেখা যাচ্ছে যে আমার এখানে প্রোগ্রাম করা শেষ। এখন আমি এইটাকে মেশিনে তো মানে আর কি মেশিনের জন্য প্রস্তুত করব। এখনো কিন্তু এটা মেশিনের জন্য প্রস্তুত হয় নাই। সো এটা কিন্তু আমি মেশিনের জন্য প্রস্তুত করব। মেশিনের জন্য প্রস্তুত করার জন্য আমি যখন মেশিনে এই প্রোগ্রামটা লোড দেব তখন কিন্তু এই মেইন প্রোগ্রাম যেটা পিডিএস এটা কিন্তু লোড নেবে না। কেন লোড নেবে না? কারণ এই ফাইলটা সেই মেশিনে সাপোর্ট করবে না। তো সাপোর্ট করলে কোন ফাইলটা করবে সেটাই হচ্ছে, মানে যেই ফাইলটা মেশিনে সাপোর্ট করে সেটাকে বলা হয় নিট ফাইল। মানে ওই ফাইলটা ছাড়া অন্য কোনো ফাইলে নিট হবে না। তো সেই নিট ফাইলটা আনার জন্য আমাকে কি করতে হবে, কম্পাইল করতে হবে। আর এই কম্পাইলের মধ্যে আমি প্রোগ্রামটা কিভাবে মানে কম্পাইলের ভিতরেই প্রোগ্রামের আরো বহুত কিছু মানে আর কি অনেক কিছু চেঞ্জ করা যায়।
তো আপনি এইখানে যে শুধু চেঞ্জ করলেন মন মতো, তো এইখানে শুধু চেঞ্জ করলে কিন্তু হবে না। আমার এইখানেও অনেক ধরনের সেটিং আছে, এখানে অনেক ধরনের সেটিং আছে। এইটার উপর ভিত্তি করে আপনার এই প্রোগ্রামটা আর কি ওকে হবে। সো ধরেন এটা আমার যেইভাবে আছে সেইভাবেই থাক, আমি শুধু চাই যে আমি এই প্রোগ্রামটা এখন যেহেতু ওকে হয়েছে, তো এই প্রোগ্রামটা আমি মেশিনে লোড করব। তো মেশিনে লোড করার জন্য আমার লাগবে নিট ফাইল। এই মেইন ফাইল যেটা পিডিএস, এটা কিন্তু মেশিনে লোড হবে না। তো মেইন ফাইল যেটা মানে মেশিনের ফাইল যেটা, সেটা আনার জন্য এই কম্পাইলে ক্লিক করে ওকে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন মেশিনে যে এটা মানে আর কি তৈরি করবে, সেটার জন্য কিন্তু এটা এখনো রেডি হয় নাই। এখানে 498 রোতে এত নাম্বার কলমে একটা ইরর আছে, তো ওকে দিলাম। এই যে এইখানে সেই ইররটা আছে। তো এখানে আমি যে কিছুক্ষণ আগে এডিট করেছি, তো এই ইররটা আমি কেটে দেই। ধরেন এইটা, ফাইলটি কেটে দিয়ে আবার ওপেন করলাম। তো এই যে নিউ ফোল্ডার জেড এর ভিতরে যে এই যে ফাইলটা, এটা হচ্ছে মেইন ফাইল। আর এই মেইন ফাইলটা এখানে ওপেন করা আছে। সো এখন এই সফটওয়্যার থেকে আমি নিট ফাইলটা তৈরি করব। তো নিট ফাইলটা তৈরি করার জন্য এই কম্পাইলে এসে এখানে আমার যা যা প্রয়োজন তাই তাই করে এখানে প্রেস করব ওকে। তো দেখতে পাচ্ছেন যে আমার এই ফাইলটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিছু ইনফরমেশন শো করেছে প্রোগ্রামের বিষয়ে, তো এগুলো এখন না বলি। সো আর এইখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক একটা ফাইল চলে এসেছে, যেটার এক্সটেনশন হচ্ছে HCD, অর্থাৎ এটাই হচ্ছে আমার নেটিং ফাইল। তো এই যে নেটিং ফাইলটা আসলো, তো দেখা গেছে যে এক এক মেশিনে কিন্তু এক এক ধরনের ফরম্যাটের নেটিং ফাইল সাপোর্ট করে। যেমন জাইনিস্টার মেশিনে কিন্তু এই HCD এই ফাইলটা সাপোর্ট করে না, অর্থাৎ আগের ভার্সনের, নতুন ভার্সনের গুলো হয়তো বা করতে পারে, তবে আগের ভার্সনের জাইনিস্টার মেশিনগুলোতে HCD ফাইলগুলো কিন্তু সাপোর্ট করতো না। যার কারণে সেই সমস্ত মেশিনে কিন্তু CNT ফাইল মানে লোড দেওয়া হতো। তো এখানে আমি যদি এখন চাই যে আমার CNT ফাইলটা আমার লাগবে, তাহলে এখান থেকে ক্লিক করে এই যে কম্পাইলার CNT, এখানে ক্লিক করে ওকে দিলে ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে HCD ফাইলটা তো আছেই, সাথে CNT ফাইল এসেছে। তো CNT ফাইলের সাথে কিন্তু এই দুইটা ফাইলও আসে। তো যে মেশিনে আপনার HCD ফাইল সাপোর্ট করে না, সেই মেশিনে কিন্তু আপনি CNT ফাইল দিয়েও এই প্রোগ্রামটা সেখানে বানাতে পারেন। তো যাই হোক, হ্যাঁ, এটাই হচ্ছে কম্পাইলার কাজ। কম্পাইলার আরো এখানে অনেক কাজ আছে ভিতরে, তো এগুলো আমি একে একে অন্য অন্য ভিডিওতে একের পর এক আপনাদেরকে বলে দেবো। যেমন এখানে আছে ইন্টারশিয়ার অনেকগুলো সেটিং আছে, তারপর জ্যাকার্ডের অনেকগুলো সেটিং আছে, তারপরে সেফটি নিডল, তারপরে অটোমেটিক প্রোগ্রাম, এগুলো এখানে অনেক কাজ আছে অনেক। সো ধরেন জ্যাকার্ড প্রোগ্রামিং এর প্রায় এখানে 30% কাজ এখানেই আছে। তো এটা আপনাকে মানে একটা প্রোগ্রাম ভালো মতো করতে হলে এই যে কম্পাইল অপশনটা আপনাকে মাস্ট বি ভালো মতো বুঝতে হবে। তো এরপরে এটা হচ্ছে ফিটার ডিরেকশনের ডিসপ্লে করবে এখানে ফিটার ডিরেকশন, তো এইটাও আপনাদের কোনো প্রয়োজন নাই। তারপরে এটা হচ্ছে ইয়ার্ন ফিডার সিস্টেম সেটিং, এখানে ক্লিক করলে এটা মূলত আমরা ইন্টারশিয়া কাজে ব্যবহার করে থাকি, গ্রুপিং করি ফিডার অথবা যাই হোক। তো এটা এখনই আপনাদের প্রয়োজন নাই, যারা নতুন আছেন তারা। এরপর এটা হচ্ছে ইয়ার্ন ফিডার ইনিশিয়াল পজিশন সেটিং, অর্থাৎ ধরেন আপনার তিনটা ফিডার আছে, 1 নাম্বার ফিডার, 2 নাম্বার ফিডার, 3 নাম্বার ফিডার এই পার্টে। তো আপনি চাইছেন 2 নাম্বার ফিডারটা রাইট সাইড থেকে শুরু হবে, তাহলে এই রাইট সাইডের এই বল্টতে টিক দিবেন।
তাহলে দেখা যাবে কি 1 নাম্বার আর 3 নাম্বার লেফট সাইডে থাকবে এবং 2 নাম্বার রাইট সাইডে থাকবে। তো এটা ফিটার আপনি লেফট সাইডে রাখতে চান না রাইট সাইডে রাখতে চান, সেটা এইখানে মানে এই সেটিং এর মাধ্যমে করতে হয়। তারপরে এটা হচ্ছে সেন্ড ফাইল, সেন্ড নিড টু, এটাতে ক্লিক করলে আপনার যে এই যে সেন্ড ফাইল মানে আর কি নিড ফাইলটা আছে সেটা আপনি যে কোনো একটা ফোল্ডারে সেন্ড করতে পারবেন। তো এটাও নতুন প্রোগ্রামারদের তেমন একটা প্রয়োজন পড়ে না। তারপরে এটা হচ্ছে ক্রাফট বিল্ড, মানে এটা দিয়ে তো আমি কয়েকটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি যে ক্রাফট বিল্ডে কি করা হয়। ক্রাফট বিল্ডে আপনার যে আপনি প্রোগ্রামটা করছেন এই প্রোগ্রামটার একটা শেপ নেওয়া হয়। শেপ নেওয়া হয় বলতে আপনার পুরো টোটাল প্রোগ্রামটাই এখান থেকেই করা হয়। তো এটা হচ্ছে ক্রাফট বিল্ড। তারপরে এটা হচ্ছে সেন্ড নিড ফাইল টু, এখানে ক্লিক করলে এই নিড ফাইলটা আপনার মানে ধরেন আপনি মানে মেশিনে এই ফাইলটা তৈরি করবেন, তো যার কারণে আপনাকে কি করতে হবে, কম্পিউটার একটা পেন ড্রাইভ কানেকশন দিয়ে সেই পেন ড্রাইভে আপনার নিড ফাইলটা নিতে হবে। নিড ফাইলটা বলতে আপনার এই সিএনটি ফাইল অথবা এইচসিডি ফাইল অথবা বা যাই হোক যেইগুলো নিড ফাইল আছে এই ফাইলগুলো নিতে হবে। তো আপনি কিভাবে নেবেন, প্রথমে ধরেন আপনি পেন ড্রাইভটা ঢোকানোর পরে মানে কানেকশন করার পরে এখান থেকে রাইট ক্লিক করে সেন্ড করবেন অথবা ফোল্ডারটাই এইভাবে সেন্ড করবেন। তো এটার কারণে এখানে শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট, এখানে ক্লিক করলেই আপনার ফাইলটি সেই পেন ড্রাইভে চলে যাবে। তারপরে এটা হচ্ছে সেন্ড ফোল্ডার টু, অর্থাৎ এইখানে ক্লিক করলে শুধু এই প্রোগ্রামটির ফাইলটি চলে যাবে, নিট ফাইলটি চলে যাবে, শুধু নিট ফাইলটি। আর এইখানে টিপ দিলে মানে এখানে ক্লিক করলে আপনার এই প্রোগ্রামটি যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারে আরো যত প্রোগ্রাম আছে সমস্ত কিছু সেই পেন ড্রাইভে চলে যাবে, মানে শুধু ওই ফোল্ডারটার, অন্য কোনো প্রোগ্রামের ফোল্ডার না। আর বাকি বাদ এখানে যেগুলো আছে সেফটি নিডেল, তারপরে ডিসপ্লে কম্পাইল ইনফরমেশন, তো যাই হোক এগুলো আপনার আর কোনো মানে আপাতত প্রয়োজন নাই। যখন প্রয়োজন হবে তখন এটার সামনে আরো ভিডিও আসবে, সেই ভিডিওগুলোতে আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো এইখানে আপনারা মোটামুটি সকলগুলোর মানে কম বেশি একটা ধারণা পেয়ে গেলেন। তো এইগুলো এই হচ্ছে এই মানে আর কি মেনু বারে যেগুলো আছে সেগুলোর অপশনের কাজ। তো এর পরবর্তী ভিডিওতে আমি এই যে ড্র টুল এবং এই যে ফ্ল্যাট নিটিং মেশিনের যে টুলগুলো আছে এগুলোর কাজগুলো আপনাদেরকে বলে দিব, এবং তারপরের ভিডিওতে আমি করব কি যত ধরনের কালার কোডগুলো আছে যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আমি এমনভাবে আপনাদেরকে বোঝাবো যে একটি ভিডিও দেখেই আপনারা সমস্ত কিছু মানে সমস্ত কালার কোডের কাজ কি সেটা বুঝে যাবেন। কোন কালার কোডের কাজ কি এটা আর কি আপনাদেরকে মুখস্থ করতে হবে না, আপনারা কালার কোডের আইকন দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কি কাজ করে। তো সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে ভিডিওটি চলে যায়। আর এইখানে আমি আরেকটা জিনিস বলে দিই, আর সেটা হচ্ছে এই যে ফাইলটা, এই যে ফাইল ধরেন এই যে আমি প্রোগ্রামটার কাজ করলাম এই প্রোগ্রামটা কোথায় আছে, এই প্রোগ্রামটা আমার এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই প্রোগ্রামটার লোকেশনটা এখানে শো করছে। প্রথমে এটা হচ্ছে সফটওয়্যারের নাম হচ্ছে HQPDS, এটা বাদ গেল। তারপরে এইখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে এই যে থার্ড ব্র্যাকেটের প্রথমটা এবং শেষেরটা এটার মাঝখানে এটা বড় একটা লেখা আছে, লেখাটা কি সি ক্লোন স্ল্যাশ, মানে সি ড্রাইভের ইউজার মানে ইউজার ফোল্ডারের ভিতরে মোস্তাফিজুর ফোল্ডার আছে, সেটার ভিতরে ডেস্কটপ ফোল্ডার আছে, সেই ডেস্কটপ ফোল্ডারের ভিতরে জেড নামে একটা ফোল্ডার আছে, তার সেই ফোল্ডারে RUIMF3.pds এই ফাইলটা আছে। তো এই যে এই ফাইলটা আছে এটা হচ্ছে এই মানে ডেস্কটপের ভিতরে এই জেড ফোল্ডারের ভিতরে এই যে এই ফাইলটা, ঠিক আছে। তো দেখা গেছে যে আমি বর্তমানে তো যেহেতু এই যে এই ফাইলটা এখানে কাজ মানে আছে অলরেডি, এটার কাজ করছি, তো আমি চাইছি এই ফাইলটা আমি একটু মডিফাই করে মানে আমার এই ফাইলটাও থাকবে এবং আরেকটু মডিফাই করে অন্যভাবে মানে ওইটা আবার সেভ করব, মানে এটাও থাকবে এবং যেটা মডিফাই করেছি সেটাও থাকবে। তাহলে কি করতে হবে, এখানে সেভ এসে গিয়ে মানে এই ফাইলে গিয়ে সেভ এসে গিয়ে
ধরেন নিউ এখানে ডেস্কটপে গিয়ে আমি আরেকটা ফোল্ডার তৈরি করলাম, সেটার আমি নাম দিয়ে দিলাম ZZ2 দিয়ে ওপেন দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার আগে এখানে আমি নামটা চেঞ্জ করেও দিতে পারি আমার ইচ্ছা মতো, তো আমি নাম এইটাই রাখলাম। এইটাই রাখার পরে এই যে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই যে এখন যেটা আমার এই প্যাটার্নটা আছে এটা কিন্তু ZZ2, আগেরটা কিন্তু আর নাই, এটা কিন্তু ZZ2। এই যে দেখতে পাচ্ছেন ফোল্ডারের এখানে নাম হচ্ছে ZZ2। এখন আমি যত কাজ করব, এখন দেখেন ধরেন এটা আমি কাজ করলাম, তো কাজ করার পর তো তখন তো আমি সেভ এসে গিয়ে আলাদাভাবে একটা ফাইল সেভ করলাম, আর এইখানে যদি আমি এখন একটা সেভ দেই তাহলে এই ফাইলটা সেভ হয়ে গেল। তাহলে এবার আপনি দেখতে পাবেন যে আমার জেড ফোল্ডারের ভিতর যে ফাইলটা আছে সেটা কিন্তু ওই রকমই আছে, মানে আগে যেরকম ছিল সেরকমই আছে, সেরকমই আছে, এখানে কোনো পরিবর্তন নাই। আর ZZ2 যেটা যেটা মাত্র আমি একটু পরিবর্তন করে সেভ করলাম সেটা কিন্তু ওই অবস্থায় সেভ আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি পরিবর্তন করেছিলাম সেটা কিন্তু এই অবস্থায় সেভ হয়ে গেছে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।